সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ড্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস প্রসেসর ঢাকা, দৃকপাত ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ইজেলের আয়োজনে ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী লাইফ অ্যাজ এ প্যানোরামা। প্রদর্শনী চলবে 23 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 9/4 ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত 84টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। মহিলাদের পাওয়ার থাকে হচ্ছে চাবের গোছায় আর রান্নাঘরে। তোদের বাড়ির যে ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা তো ভালো মনে হচ্ছে না। এই রান্নাঘরে হচ্ছে পাওয়ারের উৎস। ওখানে আঘাত করতে পারলেই আর পাওয়ার থাকবে না। তুমি এবার আসার পর থেকে বুঝতে পারছিলাম যে তুমি একটা বড় রকমের সমস্যায় আছো। এতদিন ধরে দুলাভাই এত পদের ব্যবসা বাণিজ্য করলাম, কোনোটাই কোনো সমস্যা হয় নাই। এবার যে কিভাবে কি হয়ে গেল। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি শিক্ষক, লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। খুব সম্প্রতি শেষ হয়ে গেল 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবং এই উৎসবটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আসলে এটার সাথে সম্পৃক্ত ছিলেন খুব ভালোভাবে। একটু জানতে চাইবো যে কেমন ছিল সবকিছু মিলিয়ে এবারের আয়োজন। এবারের আয়োজন আপনারা জানেন যে নানা কারণেই আসলে বাংলাদেশের পরিস্থিতি যা, সব মিলিয়ে নানাবিধ প্রতিবন্ধকতা ছিল এবং এক ধরনের শঙ্কাও ছিল যে শেষ পর্যন্ত আসলে এই উৎসবটি আয়োজন করা সম্ভব হয়ে উঠবে কিনা। কিন্তু আমাদের 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যিনি ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুস্তাফা জামাল এবং আমরা যারা আছি তারা এক ধরনের মানে নিশ্চিত ছিলাম যে পরিস্থিতি যাই হোক না কেন আমরা উৎসবটি করব, সেটা সম্ভব করে তুলব। তো সেই জায়গা থেকে শেষ পর্যন্ত করা গেল, এবং শুধু করা গেল না, এইবারই প্রথমবারের মতো ফেস্টিভ্যালের পক্ষ থেকে কক্সবাজারে লাবণী এবং সুগন্ধি বিচ পয়েন্টে আমরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় সেখানে ওপেন এয়ার মানে সমুদ্র সৈকতে খোলা আকাশের নিচে চলচ্চিত্র দেখার একটা সুযোগ করে দিতে পেরেছি। পর্যটকরা এসেছেন এবং দেখেছেন। আপনারা জানেন যে কান ফিল্ম ফেস্টিভ্যালে ফ্রেঞ্চ রিভিয়েরার পাশে এরকম প্রদর্শনী করা হয়, স্ক্রিনিংটা হয়। তো ওইরকমই আমরা একটা চেষ্টা করেছি। তো এটা একটা এভিনিউ আসলে যুক্ত হয়েছে আমাদের ফেস্টিভ্যালে। এবং শুধু তাই নয়, এমনিতে আমাদের তো দর্শক আসেই মানে ছুটির দিনগুলোতে, এইবারও সেরকম উপচে পড়া ভিড় ছিল। সব মিলিয়ে এবার 91টি দেশের থেকে আপনার 245টি ছবি দেখানো হয়েছে। 91টি দেশও অনেক, আমাদের জন্য অনেক অনেক বেশি দেশ এবারই প্রথমবারের মতো। তো সব মিলিয়ে আমার মনে হয় যে
সফল করতে পারা গেছে আর কি। হ্যাঁ, সবকিছু মিলে অনেক প্রতিবন্ধকতার পরও এখন এসে আমরা বলতে পারছি যে উৎসবটি সফল হয়েছে। এই যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অবশ্যই আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবগুলো হয়ে থাকে বাংলাদেশ ছাড়াও আসলে অন্যান্য দেশে, সেই জায়গা থেকে মানের জায়গাটা যদি চিন্তা করি তাহলে আসলে কতটুকু মান রাখতে পারছি বলে আমরা মনে করছি? আমি মানে এখানে একটু বলতে চাই যে ধরুন অন্য অন্য দেশের যে অবকাঠামোগত সুবিধাদি রয়েছে জি, এবং সরকারি পর্যায় থেকে যে ধরনের সমর্থন রয়েছে, সহায়তা রয়েছে, পৃষ্ঠপোষকতা রয়েছে, যেমন ধরুন আমি যদি কান ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলি, বার্লিনালের কথা বলি, ফেস্টিভ্যালগুলোর কথা যদি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলি, Right. অথবা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলি, তো এই সমস্ত ফেস্টিভ্যালে দেখবেন সরকারি একটা পৃষ্ঠপোষকতা আছে, একটা বড় ধরনের বাজেট থাকে, 1 নম্বর। 2 নম্বর, তাদের নিজস্ব স্ক্রিনিংয়ের জন্য ভবন আছে। জি, এমনকি আমাদের পাশের দেশ ভারতে কলকাতায় নন্দন রয়েছে, কাজেই একটা চলচ্চিত্র কেন্দ্র রয়েছে। কাজেই চলচ্চিত্র দেখার জন্য যে স্ক্রিনিং রুম, সেটা প্রপার স্ক্রিনিং রুম তাদের রয়েছে। জি, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা এখনো চলচ্চিত্র কেন্দ্র তৈরি করতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর, আমরা চলচ্চিত্রগুলো যেখানে দেখানো হয় হ্যাঁ, সেখানে সেগুলো একটিও আসলে চলচ্চিত্র দেখানোর জন্য উপযুক্ত হল বা প্রেক্ষাগৃহ নয়, সেগুলো আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য করা। জি, ওইটুকু যদি বাদ দেন, মানে অবকাঠামো যদি বাদ দেন, তাহলে আমি বলবো আর বাকি যা আছে সেগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থেকে কোনো অংশে কম নয়। কেন কম নয় আমি একটু বলি। যেমন ধরুন এবার আমাদের চলচ্চিত্র মানে যেটা আমরা প্রোগ্রামিং করেছি সেটার মধ্যে কারা এসেছিলেন, যেমন ধরেন গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে যারা অফিসিয়ালি সিলেক্টেড ছিল, একটা শর্ট ফিল্ম যেমন মাই গ্র্যান্ড মাদার ইজ এ স্কাই ডাইভার, সেই ছবিটি আমরা প্রোগ্রামিং করেছি, দেখিয়েছি এখানে। তো এরকম আরও অনেক ফেস্টিভ্যালগুলোতে মানে ফাজার ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যারা পুরস্কৃত হয়েছেন সেই ডিরেক্টররা এসছেন ডেলিগেট হিসেবে। কাজেই আমাদের এখানে কিন্তু ডেলিগেট বলেন, মানে বিদেশি প্রতিনিধি, পরিচালক, নির্মাতা এবং প্রযোজক, তারা প্রত্যেকেই বড় বড় জায়গায়, সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এরকম জি। ছবির ডিরেক্টর বাংলাদেশ, প্রডিউসার বাংলাদেশে বাহ। এসছেন। কাজেই সেই জায়গার আয়োজনের কোনো কমতি নেই। মানে আমাদের ইন্টারন্যাশনালি কালচারাল যে এক্সচেঞ্জটা আমরা করতে জি, চেয়েছি মূলত জি। সিনেমাকে ঘিরে, জি। সেই জায়গাটা আমরা করতে পারি। একদম খুবই সেটা সম্ভব করে মানে আমরা করেছি, মানে সম্ভবকর হয়ে উঠেছে। শুধু তাই নয়, চলচ্চিত্র বাছাই আমাদের যারা আসেন এখানে এবং যারা মাস্টার ক্লাস নেন, হ্যাঁ, এবং আমাদের একটা স্ক্রিন প্লে ল্যাব রয়েছে, জি। সেখানে পিচিং করার সুবিধা রয়েছে। অনলাইনে যারা ধরুন টিফের মতো বা বার্লিনালের মতো জায়গায় যারা প্রোগ্রামার হিসেবে কাজ করেন, তারা মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন। যেমন আমি বিশেষ করে মীনাক্ষী শেট্টির কথা বলবো, তিনি যুক্ত হয়েছেন। বাহ, কাজে আমাদের যে ফেস্টিভ্যাল সার্কিটে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটা খুবই গুরুত্বপূর্ণ নাম, এবং সারা পৃথিবীতেই যারা ফেস্টিভ্যাল করেন তারা এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নাম জানেন। অবশ্যই। কাজে সেই জায়গা থেকে এটার গুরুত্ব এবং আন্তর্জাতিকতা রয়েছে, কিন্তু আমাদের যেই সাপোর্টটা আমরা করতে পারি না, মানে এটা আমাদের আয়ত্তের বাইরে, সেটা হচ্ছে এই যে দেখার স্ক্রিনিং রুমগুলো। জি, তো এইটার জন্য আমরা নানা সময়ে সরকারি পর্যায়ে নানা জনের সাথে কথা বলেছি যে আমাদের ফিল্ম সেন্টার দরকার, যেখানে অন্তত 3-4টা মানে স্ক্রিনিং রুম থাকবে, প্রপার স্ক্রিনিং রুম, যেখানে জি। দর্শকরা বসে ছবি দেখবে। এইটা যদি করে দেওয়া যায় তাহলে আমাদের আর কোনো, মানে আমি বলবো যে আর কোনো কমতি থাকবে না, আর প্রতিবন্ধকতাটা অনেকটা আমরা উতরে যেতে পারবো। পুরোটাই উতরে যেতে পারবো আসলে। আপনি বলছিলেন যে 91টি দেশের 245টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এবং বাংলাদেশের 58টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। তো ইন্টারন্যাশনালি আসলে আমরা ওই জায়গাটাতে কম্পিট করতে পারছি কিনা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যেহেতু চলচ্চিত্র একটি শিল্প, সুতরাং সেই শিল্পকে আসলে প্রদর্শনের জন্য যেই আন্তর্জাতিক মানটা দরকার সেটা আমাদের চলচ্চিত্রের জন্য কতটুকু রয়েছে? আমি মনে করি উত্তর গত 5, 6, 7, 10 বছরে আমাদের কিন্তু একটা মানে পরিবর্তনের ভেতর দিয়ে গেছি এবং পরিবর্তন হচ্ছে। সেটার বড় প্রমাণ হচ্ছে এই বছর আপনারা জানেন রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেশে 3টা ছবি যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা বড় মানে ইন্ডেক্স বা উদাহরণ যে আমাদের ছবির উন্নয়ন ঘটছে বলেই এই আন্তর্জাতিক মানের যে উৎসবগুলো রয়েছে সেখানে স্থান পাচ্ছে। জি, শুধু তাই নয়, কান ফিল্ম ফেস্টিভ্যালে আপনারা জানেন যে আমাদের শর্ট ফিল্ম আলী সেটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। জি, তারপর বুসানে আমাদের ছবি যাচ্ছে নিয়মিত, পুরস্কার পাচ্ছে।
মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে আমাদের ছবি নিয়মিত, এবং এরকম দেখলে দেখা যাবে যে আরো অনেক ফিল্ম ফেস্টিভ্যালে ছোটখাটো বা একটু বড় পর্যায়ে তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং যাচ্ছে। কাজে আমি মনে করি যে বাংলাদেশের চলচ্চিত্রের যে পরিমাণগত যে কমতি রয়েছে সেটাকে ছাপিয়ে উঠে আমরা গুণগত যে মানের কথা যদি জি, বলি, জি। সেটা কিন্তু বাড়ছে বলেই আমরা সাড়া পাচ্ছি। এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই ধরনের চলচ্চিত্রকে আমরা পৃষ্ঠপোষকতা করি এবং দর্শকদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার একটু আবেদন থাকবে, যারা বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক আছেন তারা যদি দেশের বাইরের ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে পাঠানোর পাশাপাশি আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে শুধুমাত্র ঢাকা নয়, অন্যান্য জায়গাতেও ফিল্ম ফেস্টিভ্যাল হয় আমাদের দেশে, যেমন বগুড়াতে হচ্ছে বা অন্যান্য জায়গায়, এগুলো যদি একটু আমলে নেন তাহলে হয়তোবা বাংলাদেশের দর্শকও যারা প্রত্যন্ত জায়গায় রয়েছেন বা যারা আসলে আমি বলবো যে একটু র্যান্ডম দর্শক, যারা আসলে বাংলাদেশের চলচ্চিত্র ওইভাবে দেখেন না, কিন্তু আমি দেখেছি যে ঘুরতে ঘুরতে ওনারা জাদুঘরে এসছেন, আচ্ছা চলচ্চিত্র উৎসব চলছে একটা ছবি দেখে যাই, ফ্যামিলি নিয়ে ঢুকে গেল, এরকম মানুষ আমি দেখেছি প্রচুর। তো তারা যেন বাংলাদেশের চলচ্চিত্র দেখে একটা ধারণা পান যে না এখন এই ধরনের ছবিও হচ্ছে। সেই জায়গা থেকে আমার আবেদন থাকবে যারা বাংলাদেশের ছবি বানান তারা যেন অবশ্যই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে একটু মাথায় রাখেন, যে এখানেও আমরা দিতে চাই বাংলাদেশের দর্শকদের দেখানোর জন্য। জি অবশ্যই। এই যে প্রশ্ন করতে চাইবো ভাই আপনার কাছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে কোনো চলচ্চিত্র উৎসবের জন্য যে ধরনের বিষয়কে ভিত্তি করে আসলে চলচ্চিত্র বানানো হয় এবং হলগুলোতে আমরা আসলে মূলধারার যে চলচ্চিত্রগুলোকে আসলে প্রদর্শিত হতে দেখি, এটার মধ্যে বেসিক কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, বা মানে পার্থক্যের জায়গাটা আছে কিনা, বা সেটা থাকলেও সেটা কিরকম? মানে প্রেক্ষাগৃহ এবং উৎসব একদম সারা দুনিয়াতেই আসলে এটা একটু মানে একটু পার্থক্য রয়েছে, কিন্তু তারপর আমি বলবো যে আবার পার্থক্য মানে থাকলেও, যেমন ধরুন কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিবারই কিন্তু খুবই কমার্শিয়াল ফিল্ম ওরা মানে আমন্ত্রণ জানায়, এবং সেখানে আপনারা দেখেছেন যে টম ক্রুজের ছবি দেখানো হয়েছে, হ্যাঁ মানে টপ গান ম্যাভেরিকের মতো ছবি দেখানো হয়েছে, এরকম অনেক কমার্শিয়াল, খুবই হলিউডের কমার্শিয়াল ছবি দেখানো হয় ফেস্টিভ্যালগুলোতে, এবং সেগুলো আবার কম্পিটিশনে থাকে না আসলে, সেগুলো এক ধরনের একটা ধরুন ওয়ার্ল্ড প্রিমিয়ার করা বা ইত্যাদি এক ধরনের আকর্ষণ বা মিডিয়ার আকর্ষণ পাওয়ার জন্য হয়তো বা করে। কিন্তু সারা দুনিয়াতেই ফেস্টিভ্যালের ছবির থেকে আসলে কমার্শিয়াল ছবির একটু পার্থক্য এই জায়গাটায়, যে ফেস্টিভ্যালে সাধারণত সেই সমস্ত ছবি যায় বা সিলেক্টেড হয় যেগুলোর মধ্যে নিরীক্ষা করার একটা প্রবণতা আছে, এবং যে সমস্ত ছবি আসলে আমি যদি ইংরেজিতে বলি সেরিব্রাল ফিল্ম, অর্থাৎ একটু চিন্তাশীল চলচ্চিত্র, এবং আর্ট হাউস ফিল্ম অর্থাৎ শিল্প মানসম্মত চলচ্চিত্র, এই ধরনের চলচ্চিত্রকে বেশি ওখানে প্রাধান্য দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, এবং তাদেরকে ঠিকঠাকভাবে বিভিন্ন যে বিভাগ রয়েছে সেখানে সাজানো হয় দর্শকদের জন্য। আপনারা জানেন যে প্রত্যেক চলচ্চিত্র উৎসবেই তরুণদের জন্য বিশেষ শাখা রাখা হয়, যারা একটু অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা বা অথর ফিল্ম মেকার যাদেরকে বলি আমরা, হ্যাঁ যেমন ধরুন বেলাতার কিছুদিন আগে মারা গেলেন, বা ধরুন ক্রিস্টোফার নোলান, বা যদিও হলিউডের ছবি নির্মাণ করেন কিন্তু তারপরও অথর ফিল্ম মেকার যারা, জাফর পানাহি যে কানে পুরস্কার পেল, এই ধরনের ফিল্ম মেকারদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ ওই যে বললাম সারা বছর তো দর্শক আসলে মানে প্রেক্ষাগৃহে গিয়ে কমার্শিয়াল ছবি দেখে, কিন্তু তার বাইরেও যে অনেক ধরনের চলচ্চিত্র হয় সেইটা দেখার একটা উৎকৃষ্ট জানালা আমার মনে হয় এই উৎসবগুলো। নিঃসন্দেহে তরুণদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের আমি প্রেক্ষাপটে যদি বলি, যে তরুণদের মধ্যে আসলে সিনেমা বানানোর প্রতি যে একটা আবেগের জায়গা বলি, কিংবা তাদের যে সাধনা, সেটা আসলে কতটুকু, বা তারা আসলে কিভাবে ফিল করে ফিল্মকে নিয়ে, বাংলাদেশের ফিল্মকে নিয়ে? না, তরুণ আপনারা জানেন যে বাংলাদেশে এরই মধ্যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র পড়ানো হয়, এমনকি বিসিটিআই হয়েছে 2014 সালে, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তো সব জায়গাতেই মানে যেহেতু সমাজে একটা আকাঙ্ক্ষা আছে বলেই তো আসলে বিশ্ববিদ্যালয়গুলো এই শাখাগুলো খুলেছে, নাহলে তো খুলতো না, নাহলে মানে ছাত্র পেত কোথা থেকে আসলে। তো আমার কাছে মনে হয় সেই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু আস্তে আস্তে প্রতিফলিত হচ্ছে, কারণ এখনকার যারা তরুণ রয়েছেন তারা কিন্তু সারা বিশ্বের ছবি দেখতে পান তাদের হাতের মুঠোয়, কম্পিটিশনটা আসলে ইন্টারন্যাশনালি হয় একদম, এবং তারা যে ছবিটা ওই দেখে দেখে চোখটা তাদের তৈরি হয়েছে,
সেই নিরিখেই কিন্তু তারা ছবিটা বানাতে চান, যদিও এখানে নানা ধরনের সমস্যা রয়েছে। ধরুন ছবি বানালেন, পরিবেশক কে হবে, প্রদর্শন কোথায় হবে, এই ধরনের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, অবশ্যই। কিন্তু তারপরও তারা বিকল্প খুঁজে নেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এই উৎসবগুলো অনেক বড় ধরনের সহায়তা করে, কারণ এখানে ছবি দেওয়া খুব সহজ ব্যাপার। তারপরও আমি বলবো তরুণ নির্মাতাদের জন্য আরো কিছু প্রতিবন্ধকতা আছে সরকারি দিক থেকে, সেগুলো কমানো উচিত। যেমন ধরুন কোনো সাধারণত তরুণ নির্মাতারা কি করেন, স্বল্প দৈর্ঘ্যের ছবি বানান। স্বল্প দৈর্ঘ্যের ছবি তারা যেটাকে বলে জিরো বাজেট ফিল্ম, খুব কম টাকায় তারা নির্মাণ করেন। জি। তো এই কম টাকায় নির্মাণ করা ছবি তাদেরকে ফেস্টিভ্যাল যদিও একেবারে কমার্শিয়াল কিছুই নয়, নন কমার্শিয়াল, অবাণিজ্যিক, সেখানেও ছবি দেখাতে হলে বিশেষ অনুমোদনের জন্য হলেও সেন্সর বোর্ড থেকে তাদের ছাড় করিয়ে আনতে হয় এবং সেখানেও প্রায় এই 10-15 হাজার টাকা দিতে হয়। এই যে এইটা যদি সরকারি পর্যায় থেকে এই শর্ট ফিল্মের বেলায় একটু কনসিডার করা হয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে উৎসবে যে সমস্ত ছবি দেখানো হয় সেগুলো যেহেতু বাণিজ্যিক ছবি নয় এবং সাধারণ মানুষকে দেখানো হয় বিনামূল্যে এবং সেটার স্ক্রিনিং হয় 1 বার অথবা 2 বার, জি। এই সমস্ত জায়গাগুলো যদি সরকারি নীতি নির্ধারণী পর্যায় থেকে সেন্সর ফিটা মওকুফ করা হতো সব উৎসবের জন্য, তাহলে আরো বেশি উৎসাহ পেত মানুষ এবং তরুণ নির্মাতারা আরো আগ্রহ পেত। কারণ এখন তো জিরো বাজেট ফিল্ম হয়, কিন্তু যেই জিরো বাজেট ফিল্ম তৈরি করে গিয়ে যদি এত টাকা আবার সেন্সর বোর্ডে দিতে হয়, জি। তাও 1-2 বার প্রদর্শনীর জন্য, তো এইটা আমার মনে হয় যে এই জায়গাগুলো একটু বিবেচনার প্রয়োজন আছে। তো আমি এটুকুই বলবো যে যদি ওই মানে বাধাগুলো না থাকে, তরুণরা আরো অনেক বেশি আগ্রহ পাবে। কারণ আমার জানা মতো অনেক তরুণ আছে যারা ওই টাকাটার জন্য শুধু ফেস্টিভ্যালে ছবি জমা দিতে পারেনি। জি, যেহেতু আপনি শিক্ষকতা করছেন এবং চলচ্চিত্রের উপরেই আসলে আপনার ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগেই আপনি শিক্ষকতা করছেন, 2টি বিশ্ববিদ্যালয়। একটু জানতে চাইবো ভাইয়া, যে চলচ্চিত্র শিল্পকে নিয়ে বাংলাদেশে আসলে কেমন স্বপ্ন আমরা দেখতে পারি, কোথায় যেতে পারে আমাদের চলচ্চিত্র শিল্প? চলচ্চিত্র শিল্পকে অন্যান্য উন্নত দেশ কিন্তু একটা জায়গা দেখে, সেটা হচ্ছে যে তারা এটাকে সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসাবে দেখে, কালচারাল ডিপ্লোমেসি। জি। আমরা আমাদের এটা দেখতে পারা উচিত এবং এটার মধ্যে দিয়ে চলচ্চিত্র, আপনি জানেন যে কান ফিল্ম ফেস্টিভ্যাল বলেন, বার্লিনালে বলেন, ওরা এই মানে চলচ্চিত্র দিয়ে শুধুমাত্র, কারণ ক্রিকেটের কথা যদি বলি, ক্রিকেট তো এক ধরনের ডিপ্লোমেসিও বটে, হ্যাঁ, তো চলচ্চিত্রও কিন্তু সেই শক্তির জায়গাটা রাখে। কারণ এত বড় ফিল্ম ফেস্টিভ্যাল হয় আমাদের এখানে, যেমন ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে আমরা প্রায় প্রতিবারই শখানেক মানে 100-র মতো ডেলিগেশন আসে বাইরে থেকে এবং তারা কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যায় তাদের দেশে গিয়ে, বলে যে দেখো এত চমৎকার। যেমন আমাদের 24 সালে শর্মিলা ঠাকুর এসেছিলেন এবং আমাদের ফেস্টিভ্যালের আয়তন এবং যে আতিথেয়তা, এটা দেখে উনি খুব মুগ্ধ হয়ে গেছেন এবং ওখানে গিয়ে বলেছেন যে বাংলাদেশে এত বড় একটা ফেস্টিভ্যাল হয়। মাজিদি এসেছিলেন, ইরানের খুব বিখ্যাত মানে বিশ্ববিখ্যাত পরিচালক। কাজে এটা কিন্তু আপনি এই বিবেচনায় যদি রাখা যায় যে ফেস্টিভ্যাল হচ্ছে একটা মানে এমন একটা জায়গা যেখানে এসে আমি দেশের ব্র্যান্ডিং করতে পারি, চলচ্চিত্রকে ব্র্যান্ডিং করতে পারি, তাহলে সেই জায়গা থেকে সরকার যদি চায় একটু মানে বিবেচনায় নিয়ে, তাহলে এই পুরো ইন্ডাস্ট্রিটাই দাঁড়া হতে পারে এবং সেখানে আমি মনে করি যে বারুদ তৈরি আছে, এখন আগুনটা দরকার। মানে এখানে প্রচুর তরুণ যাদের সিনেমা নিয়ে বোঝাপড়াটা অনেক ভালো, তাদের স্ক্রিপ্ট অনেক ভালো, তাদের অনেক চিন্তা অনেক উন্নত মানের, কিন্তু এই সঠিক পৃষ্ঠপোষকতা, একটু সহায়তা, সরকারিভাবে এই যে সেন্সর ছাড়, মানে এই বিষয়গুলো যদি তাদের না থাকতো, তাহলে তারা আরো অনেক বেশি মানে নিশ্চিন্ত মনে চলচ্চিত্র নির্মাণ করতে পারতেন এবং আরো এগিয়ে আসতে পারতেন। অবশ্যই আমরা চাই ভাই এই প্রতিবন্ধকতাগুলো না থাকুক এবং আমাদের তরুণরা আসলে এগিয়ে যাক, কারণ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবার জন্য তারাই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে আসবার জন্য। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনার সাথে আরো অনেক গল্প হবে, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছে। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে সবশেষে। আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইবো যে চলচ্চিত্র দেখুন এবং উৎসবগুলোতে আসুন, কারণ উৎসবে মানে আমাকে জিজ্ঞেস করছিল যে উৎসবের এবারে তারকা কারা, আমি বলি মনে করি উৎসবের তারকা হলো দর্শক। দর্শকদের উৎসাহ দিতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বার যারা চলচ্চিত্র নির্মাণ করেন তরুণ নির্মাতারা, তারাও আসলে এই উৎসবকে আরো বর্ণিল করে তুলতে চাইলে তাদেরও আরো নতুন নতুন ছবি নিয়ে তারা যেন হাজির হন। আর আমি মনে করি সার্বিকভাবে সরকারেরও এই পুরো কারখানাটিকে যদি ইন্ডাস্ট্রিকে যদি ভালো করতে হয় এবং উৎসবকে কেন্দ্র করে যদি
সাংস্কৃতিক কূটনীতি করতে হয়, তাহলে আমাদের জন্য চলচ্চিত্র কেন্দ্র বা ফিল্ম সেন্টার করাটা খুব অপরিহার্য হয়ে উঠেছে। এটা একটু দেখতে হবে। আর এনটিভি আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেজন্য আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।